অনার্সে ভর্তি হওয়ার পরেই আমি একটা কোচিংয়ে ক্লাস নেওয়া শুরু করি। প্রথমে যখন আমি ওই কোচিংয়ে ক্লাস নেই তখন আমার কোনো অভিজ্ঞতা ছিল না। একদম পরিচালক আমাকে বলল যে আপনার 1 মাস কোনো কাজ নাই, আপনি শুধু কোচিং আসবেন, কোচিং এসে দেখবেন স্যাররা কীভাবে ক্লাস নেয়, এটা শুধু আপনি পর্যবেক্ষণ করবেন, আপনি শিখবেন, 1 মাস পরে থেকে আপনাকে ক্লাস দিব আমি। সেটা অক্টোবর মাসের শেষের দিকে। তো এই বছর তো শেষই হয়ে গেল, আপনাকে পরবর্তী বছরের শুরুতে আপনাকে ক্লাস দিব, আপনি শুধু পর্যবেক্ষণ করেন, আর মডেল টেস্ট পরীক্ষা হয়ে যাবে কিছুদিন পরে। আপনি মডেল টেস্ট পরীক্ষার জন্য প্রশ্ন কীভাবে তৈরি করতে হয়, কীভাবে খাতা দেখতে হয়, কীভাবে গার্ড দিতে হয়, এইগুলো ব্যাপারে আপনি একটু বুঝেন। তো প্রথম দিনই আমি যখন কোচিংয়ে গেলাম তখন স্যার আমাকে বলল, এক স্যারের ইঙ্গিত দিয়ে, যে উনি খুব ভালো ক্লাস নেন, উনি যখন ক্লাসে যাবেন তখন ওনার ক্লাসটা আপনি ফলো করবেন। তো আমি স্যারের নাম পরিচয় এই মুহূর্তে আমি বলছি না, তার ইয়ের জন্যই, তার সম্মানের জন্যই। তো স্যার ক্লাসে গেল, আমি আগ্রহ নিয়ে স্যারের ক্লাস পর্যবেক্ষণ করার জন্য আমি গেলাম। স্যার ক্যাডেট ক্লাস, ষষ্ঠ শ্রেণীতে যারা ক্যাডেট কোচিং করে সপ্তম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য, তো আমি প্রথমে সেইখানে গেলাম। যাওয়ার পরে স্যারের ক্লাসটা বোঝার চেষ্টা করলাম। তো ওইখানে যখন আমি স্যার ক্লাস করাইতেছিল, আমি পিছনের বেঞ্চে একেবারে বসে আছিলাম। তো আমি অনার্সে যখন ভর্তি হই তখন আমি খুবই ছোটো মানুষ ছিলাম, একদম একদম যা বলা যায়। তখন স্টুডেন্টরা মনে করছিল আমি হয়তো স্টুডেন্ট, কিন্তু আমি পিছনে এমনভাবে বসছি, স্টুডেন্টরা কনফিউশনে পড়ে গেছে যে আমি আসলে স্টুডেন্ট না টিচার, বা আমি অন্য কিছু কিনা। পরে স্যারই আমাকে পরিচয় করাই দিচ্ছে যে আমাদের কোচিংয়ের নতুন টিচার, উনি আসছে এমনি বোঝার জন্য। তো আসলে লজ্জা পাইছি না ভালো লাগছে এটা আমার আর মনে নাই, সম্ভাবনা আছে যে আমি লজ্জাই পেয়েছি, কারণ আমি এত ছোট ছিলাম, স্টুডেন্টের মতোই মনে হইতেছিল। তো কিছুক্ষণ পরে একটা স্টুডেন্ট স্যারের সঙ্গে খুবই বেয়াদবি করলো, স্যারের সঙ্গে এমন বেয়াদবি করলো, তো আমার কাছে মনে হইতেছে স্যার তাকে কী করলো, শাস্তি হিসেবে 2টা প্লাস্টিকের স্কেল দিয়ে 2টা বাড়ি দিল হাতে, একেবারে ছোটোখাটো একটা শাস্তি। আমার কাছে খুব খারাপ লাগতেছিল, স্যার এত ভালো একজন টিচার এরকম অপরাধের জন্য মাত্র 2টা বাড়ি দিল, এটা আমার কাছে ভালো লাগে নাই। আমি হইলে ওই জায়গাতে আরও অনেক কিছু করতাম। তো আমি একটু পরে স্যারের ক্লাস থেকে বের হয়ে নতুন আরেকটা ক্লাসে আমি যাব, যাই আমি আরেকটা নতুন ক্লাসে কোনো স্যারের ক্লাস পর্যবেক্ষণ করব, এটাই হলো আমার দায়িত্ব প্রথম 1 মাস। তো আমি সেই হিসেবে ক্লাস থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আরেকটা ক্লাসে গেলাম। আমি যাওয়ার পরে অফিসে আসার পরে স্যারকে আমি জিজ্ঞাসা করলাম, স্যার আপনার স্টুডেন্ট আপনার সাথে এরকম একটা আচরণ করলো, আপনি মাত্র 2টা বাড়ি দিলেন। স্যার হেসে উড়াইয়া দিল, বললো যে আরে বেটা, এটা তো তুমি মাত্র আসছো, তুমি বুঝো, আসো বুঝো, দেখো এটা কোনো ব্যাপারই না, তোমার এর চাইতে আর অনেক বড় অপমান তোমার সহ্য করতে হবে এই পেশাতে আইসা। কারণ তাদের ধারণা কোচিং সেন্টারে আসে তারা টিচার কিনে ফেলে বিভিন্নভাবে, এটা আমি জানতাম না। আসলাম, তো ক্লাস দেখতে দেখতে এমন এক সময় স্যার আমাকে বললো যে এটা কোনো ব্যাপার না। তো সব ক্লাসে গেলাম, একই রকম অবস্থা, সব স্টুডেন্টরাই কোচিং সেন্টারে টিচারদের সাথে এরকমই আচরণ করে, সবাই এটা সহ্য করে নিচ্ছে, এবং এটা সহ্য করতে পারলেই সে কোচিংয়ে ক্লাস নিতে পারবে। তো পরিচালক স্যার যে আমাকে সরাসরি তার এই কথা বলতে পারে নাই। তো আমি এইভাবে পর্যবেক্ষণ যখন করলাম 10-12 দিন, তখন আমার মনে হয়েছিল স্যার কেন আমাকে প্রথম 1 মাস বলছে যে তোমার কোনো ক্লাস নিতে হবে না, শুধুমাত্র পর্যবেক্ষণ করলেই হবে। তো আমি তখন বুঝতে পারছি যে ঘটনা এটাই, যে আমাকে অনেক সহ্য ক্ষমতা থাকতে হবে। তো ওই যে স্যার যে অপমান করলো স্যারকে, তারপরে স্যার শাস্তি হিসেবে যেটা বাড়ি দিল, এটার ঘটনাটা আমি বলবো, এই ঘটনাটাই আমি বলবো। পরবর্তীতে ওই স্টুডেন্টের বাবা এবং মা পরের দিন আসছে স্কুলে, এই কোচিং সেন্টারে আসার পরে পরিচালক স্যারকে হুমকি দিতেছে, হ্যাঁ আপনার এত বড় সাহস, আপনার একজন টিচার আমার সন্তানের গায়ে হাত তুলে, আমার একটা মাত্র সন্তান, আমার একটা মাত্র ছেলে, হ্যাঁ এই ছেলেকে আমি কোনো দিন মারি নাই, এই ছেলেকে যত অপরাধী আমি মারি নাই, সে আমি খাওয়াই, আমি পড়াই, আপনার টিচার কেন আমাকে ছেলেকে মারবে? দরকার হলে আমার ছেলে কিছুই পারবে না, সমস্যা নেই, কিন্তু মারবে কেন? কিন্তু পরিচালক তো জানে না ব্যাপারটা। তো পরিচালক স্যারকে ডাকলো, পরিচালক স্যারকে ডাকার পরে পরিচালক স্যার তার কাছে জানতে চাইলো ঘটনাটা কী হয়েছে। পরে স্যার পরিচালককে বললো যে এই ঘটনা ঘটছে। তো আমি অপরাধের কথা এখানে বলতেছি না, এটা একটা হাইড রাখতে চাই আমি। তো পরিচালক স্যার বুঝতে পারলো যে অপরাধটা অনেক বড়, কিন্তু অভিভাবক যেভাবে আসছে, তো তার
পরিচালক তার কোচিং সেন্টার চালাইতে গেলে অভিভাবকদেরকে বুঝাইয়ে পড়াইতে হবে এবং অভিভাবকদের কী করতে হবে, তারা যেভাবে অভিভাবকরা চায় সেভাবেই করতে হবে। তো এখন তো স্কুলের স্টুডেন্টরা খুব ভালো, কিন্তু বেয়াদব টাইপের। তারপরেও কিছু করার নাই, পরিচালককে ওটা মানতেই হবে। তো টিচারকে বললো যে আপনি ক্ষমা চান। টিচার বলল, স্যার আমাকে ক্লাস থেকে চলে যেতে, স্কুল থেকে কোচিং থেকে আমাকে সরাই দেন, কিন্তু আমাকে মাপ চাইতে বললেন, এটা তো আমার একটা সম্মানের ব্যাপার, আমি না খাই থাকবো, কিন্তু আমি কীভাবে ক্ষমা চাই বলেন? সে যে অপরাধ করছে, অপরাধের জন্য তাকে আমি যে শাস্তি দিয়েছি একদম লঘু শাস্তি, তারপর আপনি আমাকে একদম কোচিং থেকে আমাকে সরাই দেন, কিন্তু আমাকে ক্ষমা চাইতে বললেন না। কিন্তু অভিভাবক একদম নাছোড়বান্দা। অভিভাবকের কথা হলো ক্ষমা চাইতেই হবে, স্টুডেন্টের কাছে চাইতে হবে, স্টুডেন্টের বাবা মার কাছে চাইতে হবে। তো স্টুডেন্টের কাছে যদি ক্ষমা চায় তাহলে সে অভিভাবকদের আর কোনো অভিযোগ নাই, সে কোচিংয়ে ক্লাস নিতে পারবে। কিন্তু একজন টিচার, প্রথমেই বলে রাখি, এই কোচিংয়ে সবচেয়ে ভালো টিচার সে, এবং সবচেয়ে বয়স্ক টিচার, এবং সবচাইতে জনপ্রিয় টিচার, এবং ওই স্যারের ক্লাসকেই আমাকে ফলো করতে বলছিল। সেই হিসেবে আমার জীবনের প্রথম কোচিং সেন্টারে যাইয়া প্রথম দিনই আমার অভিজ্ঞতা এটা। তো স্যার এবং যে লোক আসছে ওনারা ওই এলাকার একটু দাপটে লোক, তার বাবা নাকি একটা পত্রিকার সাংবাদিক, ছোটোখাটো সাংবাদিক, কিন্তু অনেক দাপটি, যে কোনো কিছু হইলে সে এটা প্রচার করবে, এরকম একটা হুমকি দেয় এবং কোচিং সেন্টারের পরিচালকের বিরুদ্ধে সহ লিখবে এই ব্যাপারে বলে। পরিচালক তো ভয় পেয়ে যায়। তো টিচারকে রিকোয়েস্ট করে, স্যার আপনি আমাদেরকে রক্ষা করেন। তো স্যার কান্না করতে করতে সবার কাছে ক্ষমা চাইলো, স্টুডেন্টের কাছে ক্ষমা চাইলো। তো আমরা তখন অফিসে ছিলাম না, আমরা ঘটনাটা শুনছি, কিন্তু আমি কিন্তু প্রত্যক্ষদর্শী যে যে ঘটনার জন্য যে শাস্তি দিয়েছে এটা কোনো শাস্তিই না, তার মারতে মারতে তার হাত ভেঙে দেওয়া উচিত ছিল। তারপরে তো তাকে স্যার, পরে অভিভাবকরা খুশি, অভিভাবকরা চলে গেল। টিচার আর তারপরে কোনো দিন ওই কোচিংয়ে আসে নাই, কারণ এই একটা ঘটনার জন্য তাকে চলে যেতে হলো। এর পরিণামে যে স্টুডেন্টরা তার জনপ্রিয়তার জন্য অনেক স্টুডেন্ট তার কাছ থেকে কোচিং থেকে চলে গেল। কারণ হলো সব স্টুডেন্ট এটা পছন্দ করে না, কারণ স্টুডেন্ট তো ক্লাসে ছিল। তো ওই স্যার আর কোচিং আসলো না, অনেক স্টুডেন্ট কোচিংয়েও আসলো না, অর্থাৎ কোচিংয়ের এমন একটা অবস্থা হলো, কোচিং অর্ধেক স্টুডেন্ট আসলো, অর্ধেক স্টুডেন্ট আসলো না। তো কোচিংয়ে তো আগেও ঝামেলা ছিল, এখন তো আরও বড় ঝামেলা তৈরি হলো, স্যার এখন আর আসবে না। তো ওই স্যার আলাদাভাবে এখন বাহিরে, কিছুদিন পরে আবার বেচ পড়ানো শুরু করে। তো ওই যে বলছিলাম যে 12-13 দিন আমি পর্যবেক্ষণ করলাম, স্যার আর ওই কোচিং সেন্টারে ক্লাস নিল না। এখন ওই স্টুডেন্ট কিন্তু ওই কোচিংয়ে রইল। এখন আমি তখন, ওইটা ছেলেটা 6-এ পড়ে, তো 6-এ মূলত ভালো টিচারকে ক্লাস দেয়, কারণ ক্যাডেট কোচিং সেন্টার, আর যারা নতুন টিচার তাদেরকে 7-এ ক্লাস দেয়। ওই কোচিং সেন্টারটা আপনার 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছিল। সবচেয়ে বড় আকারের প্রোগ্রাম ছিল ক্যাডেট ভর্তি কোচিং, আর হলো 8ম শ্রেণী জেএসসি কোচিং সেন্টার, জেএসসি প্রোগ্রাম, এই দুইটা। আর অন্য যে প্রোগ্রামগুলো ছিল 5-এ ওটা বড় ছিল, পিএসসি যেহেতু ছিল। শুধু 7ম শ্রেণীতে কী হইতো, মানে একদম কম স্টুডেন্ট থাকতো, তেমন গুরুত্ব দেওয়া হইতো না, জাস্ট খালি পড়ানো হইতো। তো যারা নতুন টিচার তাদেরকে কিন্তু 7ম শ্রেণীতেই ক্লাস দিত। তো আমাকেও বলছিল যে আপনি পরের বছর 7ম শ্রেণীতে ক্লাস পাবেন। তো ওই স্টুডেন্ট তো পরবর্তী বছরে সে 7ম শ্রেণীতে উঠবে। আমি এখন থেকেই ভয় পাচ্ছি যে এই কোচিং সেন্টারে কীভাবে ক্লাস নিব। যে স্টুডেন্টের এত বড় অপরাধের জন্য যে শাস্তি দেওয়া হইলো, শাস্তির জন্য সে যে শাস্তি পাইছে, তারপরও টিচার যে শাস্তি পাইছে, এইখানে একটা টিচার কীভাবে ক্লাস নেবে। তো আমি ভয়ে ছিলাম। তো এই দীর্ঘ ঘটনা আমি আর বলবো না, জাস্ট খালি একটা শেষের দিকে ছোটো করে ফেলবো গল্পটা। তো এই স্টুডেন্ট, সে জেএসসি পরীক্ষা দিছে আমাদের ওই কোচিং সেন্টার থেকেই। আমি তার ক্লাসে যখন যাইতাম তখন আমি ভয়ে ভয়ে ক্লাস নিতাম, আমি কি না কি বলি, নতুন টিচার, আমি কম কথা বলতাম এবং বোঝার চেষ্টা করতাম। স্টুডেন্ট আসলে মারাত্মক লেভেলের বেয়াদব ছিল, কখন কোন কথা বলতো কাকে, কে স্যার, কে বাপ, কে বন্ধু, এটা তার মানে কেয়ার করতো না, ডোন্ট কেয়ার। তো তারপরে যখন ওই 8 পাস করলো, আমাদের কোচিংয়ে সে আর পড়লো না, মানে 8 পর্যন্ত আমাদের কোচিং, তারপরে 9-এ সে ভর্তি হইলো। তার সাথে আমাদের আর যোগাযোগ নাই সেভাবে। তবে 9-এ যখন তারা উঠলো, তাদের ব্যাচের কিছু স্টুডেন্টকে আমি পড়াইতাম। তো সেই সুবাদে 9-এর কিছু স্টুডেন্টের সঙ্গে আমার যোগাযোগ থাকতো। তো সেই হিসেবে
ওই ছেলেকেও মাঝে মাঝে খোঁজখবর আমি নিতাম, কী অবস্থা, ওর কী অবস্থা, মানে তার প্রতি আমার আলাদা একটা নজর ছিল যে যে বোঝার চেষ্টা করতাম সে আসলে কী করতেছে, যে এত বড় অপরাধ করার পরেও একটা মানুষ সফল হয় কিনা এটা আমি বোঝার চেষ্টা করতাম। তো আমি জানতাম একজন স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট যদি হয় কিন্তু তার ভদ্রতা যদি থাকে, তার যদি শালীনতা থাকে, তাহলে সে খারাপ স্টুডেন্ট হইলেও সে জীবনে কোনো না কোনো দিন সে সফল হবে। কিন্তু একজন মেধাবী স্টুডেন্ট সে যদি বেয়াদব হয় সে কখনোই সফল হবে না। এটা একদম বাস্তব ঘটনা, পৃথিবীতে কোনো দিনও ঘটে নাই একটা বেয়াদব মেধাবী ছেলে কখনোই সফল হয় না। যাই হোক, এই কারণে আমি একটু খোঁজ রাখতাম। তো দুর্ভাগ্যজনকভাবে জানতে পারি যে এই ছেলে যখন ক্লাস 10-এ পড়ে তখন তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। তার বন্ধুরা বলাবলি করতেছে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে কেন? কারণ সে গাঁজা খায় এবং গাঁজার ব্যবসাও করে, মানে একজন দুজনকে দেয়। পুলিশ নাকি হাতে নাতে তাকে ধরছে। একজন 10ম শ্রেণীর একজন স্টুডেন্ট, সে যখন 10ম শ্রেণীতে পড়ে তখন তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশে ধরে নিয়ে গেলে সে যেহেতু শিশু, তাকে তো আর ওইভাবে শাস্তি দিতে পারে না। তো বাবা মা টাকা পয়সা খরচ করে কীভাবে কী না করে, তার বাবা তো আগে থেকে একটু বাটপা টাইপের, এটা আমরা জানতাম। তো সে কোনোভাবে ম্যানেজ করে তার ছেলেকে নিয়ে আসছে। আনার পরে তার কিছুদিন পরে শুনে আবার সে জেলখানায় গেছে। কেন জেলখানায় গেছে? এখন ঘটনা হইল সে তো ওই তার ক্লাসের এক ছেলেকে বেঞ্চের পায়া দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলছে। ওই ছেলের বাবা হলো পুলিশ অফিসার। সে তো মামলা করছে। মামলা করার পরে এখন তো ওই বাপেরও যে বাপ থাকে এটা বোঝা গেল। সেই ক্ষেত্রে ওই ছেলেকে পুলিশে আবার ধরে নিয়ে গেছে। আবার কিছুদিন পরে কোনো টাকা পয়সা করতে সে আবার বের করে আনছে। এইভাবে সে এখন বর্তমান তার অবস্থাটা আমি বলি। তার সঙ্গে এখন আমার ওইভাবে যোগাযোগ নাই, কিন্তু আমি জানি সে কোথায় থাকে, তার পাশে আমরা বসবাস করি। তো সে যদি আমার এই ভিডিও দেখে নিশ্চয়ই সে আমার কথা তার মনে পড়বে। এবং তাকে বার্তা দিচ্ছি না, শুধু পুরো সমগ্র জাতিকে আমি একটা কথা বলতে চাই যে এই যে ঘটনাটা, এই ঘটনাটা জন্য দায়ী হলো তার বাবা মা। কেন বাবা মা? কারণ ওই দিনের যে ঘটনাটা ছিল ক্লাস 6-এ, ওই দিন যদি বাবা মা তাকে শাসন করত তাহলে পরবর্তীতে তার অপরাধ করার প্রবণতাটা কমে যেত। বর্তমানে ওই ছেলেটা একদম নেশাখোর, মদ খায়, যত ধরনের অপকর্ম, যত ধরনের খারাপ কাজ আছে সব ধরনের খারাপ কাজ সে করে। এবং তার বাবা মা একমাত্র সন্তান, বাবা মাকে সে হাত পর্যন্ত তুলছে, তার বাবার গায়ে হাত তুলে, তার বাবার যে জমিটুকু ছিল সেই জমি বিক্রি করে সেই জুয়া খেলে। অর্থাৎ এই যে যত কিছু ঘটনা ঘটছে, আজকে তার বাবা কান্না করে, তার বাবা মানুষকে বলে এত কষ্ট করে আমার ছেলেকে আমি মানুষ করলাম, নিজে না খায় ছেলেকে খাওয়াইলাম, কিন্তু ছেলেকে তো নিজে না খায় মদ খাওয়াইছে। এই যে অপরাধগুলো করছে, সে যদি ওই সময় শাসন করতো, ছেলেদেরকে তো এত ভালো খাওয়াইলে যে আদর হয়, এটা না। আদর মানে কি? আদর মানে হচ্ছে আদরের সময় আদর, মায়ের সময় মায়ের। তো শাসনের সময় শাসন, সেটা সে করে নাই। সে যেটা করে নাই এখন তাকে তো পস্তাইতেই হবে। তো এই ঘটনাগুলো আমি কেন শেয়ার করছি আপনাদের সঙ্গে? কারণ হলো অনেক স্টুডেন্ট দেখি যে টিচারদের সঙ্গে খুবই খারাপ আচরণ করে। তো আমার খুবই খারাপ লাগছে ওই শিক্ষকের সঙ্গে যে এত একটা আচরণ করছে। তার বাবার বয়সে একজন শিক্ষকের সঙ্গে সে যেভাবে ব্যবহার করছে, এবং তার বাবা মা টিচারকে মাপ চাইতে বাধ্য করছে। এই অভিভাবকের সন্তান কি করে মানুষ হবে? আমি চাই প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের সঠিক পথ খুঁজে দেখ, এবং সে কোন পথে চলছে এটা তারা জানুক, এবং যদি অন্যায় করে অন্যায়ের শাস্তি তারা দেখ, আর যদি অন্যায় না করে তাহলে অন্যায়ের পথ থেকে চলে আসার জন্য যে পথ অবলম্বন করতে হবে সেইভাবে চলার সুযোগ করে দেখ। প্রত্যেকটা অভিভাবককে সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম।